এই স্লাইডে স্বতঃস্ফূর্ত অর্থায়ন এবং ব্যবসায় ঋণ ব্যবস্থাপনা সম্পর্কে কিছু বলার চেষ্টা করতেছি। দেখো, স্বতঃস্ফূর্ত অর্থায়নটা কি? এটা হচ্ছে স্পন্টানাস ফাইন্যান্সিং। তো দেখো, ব্যবসায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনার ফলে যে অর্থায়নের যে উৎসগুলো আপনা আপনিভাবে বা স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয় তাকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে স্বতঃস্ফূর্ত অর্থায়নটা কি। ব্যবসায় তুমি এমনি চলতেছো, এর ফলে যে স্বতঃস্ফূর্ত যে মানে অর্থায়নের উৎস, যেভাবে টাকা আসে, যেমন দেখা যায় তুমি একটা প্রতিষ্ঠানে চালাইতেছো, এখন তুমি কিছু বছর শেষে কিছু কার্টুন রয়ে গেছে, ঠিক আছে, কার্টুনগুলো তুমি সেল করে দেখা গেছে যে তুমি অনেকগুলো টাকা পাইতেছো। তাই এই অর্থায়নটা কি তোমার তো পরিকল্পনা ছিল না, কিন্তু আসছে কিন্তু। হুম। তো এইভাবে, তো এটা তো হচ্ছে সেলস, সেলস রেভিনিউ। এই রেভিনিউর কথা তুমি চিন্তা করো না। তো অর্থায়ন জিনিসটা তো আর রেভিনিউর সাথে অ্যাডজাস্ট হবে না। অর্থায়ন জিনিসটা হচ্ছে যে আমার টাকাটা বিনিয়োগের উদ্দেশ্যে আসছে। দেখা যায় গেছে যে তুমি একটা বিজনেস ফেস্টে তুমি অংশগ্রহণ করছো, ঠিক আছে, তুমি স্টল দিলা, হুম। তো সেখানে একজন বিনিয়োগকারী বা পার্টনার তোমার ব্যবসা দেখে খুব ভালো লাগছে, সে বিনিয়োগ করতে চায়। এটাই হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন। তো দেখো, স্বতঃস্ফূর্ত অর্থায়ন কি? এটি স্বল্পমেয়াদী অর্থায়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজলভ্য উৎস। এর জন্য কোনো আলাদা আনুষ্ঠানিক চুক্তির প্রয়োজন হয় না। তবে চুক্তির প্রয়োজন না হলেও এখানে বিশ্বাসযোগ্যতা থাকা দরকার। কি থাকা দরকার? বিশ্বাসযোগ্যতা। তুমি যদি বিশ্বাসযোগ্য হারাও, সাধারণত এই যে আপনা আপনি স্বতঃস্ফূর্ত অর্থায়ন, সাধারণত ওই যে আমি মেলায় গেলাম, মেলায় যে আমার দোকান দেখে বা আমার প্রজেক্ট দেখে কেউ বিনিয়োগ করলো, সেটাকে বোঝায় না। মূলত এটাকে বোঝায় হচ্ছে তোমার আমি যে বাকিতে যে বা ধারে ক্রয় বিক্রয় করে যে এটা আমার যে অর্থায়নটা হয় সেটাকে বোঝায়। দেখো, স্বতঃস্ফূর্ত অর্থায়নের শ্রেণীবিভাগ। স্বতঃস্ফূর্ত অর্থায়ন কিভাবে কিভাবে হইতে পারে? দেখো, এই যে বাকিতে পণ্য ক্রয় বা সেবার মাধ্যমে ঋণ, এটা আমি একবার বললাম। এরপর দেখো, বেতন, মজুরি, বিদ্যুৎ বিল, কর বকেয়া রাখার মাধ্যমে সৃষ্ট সুবিধা, ঠিক আছে। তা আমি যদি বকেয়া রাখি, তো সেই টাকাটা আমার হাতে থাকে না, সেই টাকা দিয়ে আমি ইনভেস্ট করতে পারি, ইনভেস্ট করে আমি বা রান করতে পারি ব্যবসাটা। আর একটা কাজ করা, আর একটা জিনিস আছে যে অগ্রিম আয়। অগ্রিম আয়ও কিন্তু স্বতঃস্ফূর্ত অর্থায়নের একটা গুরুত্বপূর্ণ অপশন। কেন? তুমি যদি ক্রেতাদের কাছ থেকে অগ্রিম নেওয়া টাকা, তাহলে তুমি সেখানে সেই টাকাটা তুমি ব্যবসায় ইনভেস্ট করতে পারতেছো না। দেখো, এরপর আমরা আসি ব্যবসায় ঋণ জিনিসটা কি। আমাদের প্রথম যে জিনিসটা, ব্যবসায় ঋণ, ট্রেড ক্রেডিট। এটি মূলত ক্রেতা বা বিক্রেতার মধ্যে সুসম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এটি বাকিতে ক্রয় বিক্রয় হিসাবেও পরিচিত। দেখো, যখন কোনো বিক্রেতা তার ক্রেতাকে নগদ টাকা পরিশোধ না করে পণ্য বা সেবা সরবরাহ করে এবং পরে টাকা দেওয়ার অনুমতি দেয়, তখন তাকে ব্যবসায় ঋণ বলে। ব্যবসায় ঋণ কাকে বলে, এই প্রশ্ন আসবে, ঠিক আছে। হুম। তাহলে যখন কোনো বিক্রেতা ক্রেতাকে নগদ টাকা পরিশোধ না করে, কি বলছে? বিক্রেতা তার ক্রেতাকে ন এখানে পরিশোধ না করে পণ্য বা সেবা সরবরাহ করে এবং পরে টাকা দেওয়ার অনুমতি দেয়, তখন তাকে ব্যবসায় ঋণ বলে। এটা কিন্তু একটু উল্টোপাল্টা লাগতে পারে পড়তে যাইয়া, কিন্তু আসলে এটা কিন্তু সঠিক, যে বিক্রেতা যে একজন মানুষের নগদ টাকা দেয় না, কিন্তু সে কি দেছে? পণ্য দিতেছে বিনা টাকায়, কিন্তু পরে এটা হচ্ছে ব্যবসায় ঋণ। এটা বিক্রেতার দিক থেকে একটা কি ঋণ। এখন দেখো, ব্যবসায় ঋণের বৈশিষ্ট্য। ব্যবসায়, এই যে ব্যবসায় ঋণটা দিলাম, এটার বৈশিষ্ট্য কি? দেখো, এটা স্বতঃস্ফূর্ত। এটা ধরো বেচা কিনে করলে, আমি যে দোকান দিয়ে প্রত্যেকদিন বাজার করি, সেই দোকান দিয়ে যদি আমি চাই একদিন হঠাৎ করে আমি টাকা নেই, তাহলে সে কি আমার দেবে না? দেবেই। দেবে। এটাই হচ্ছে লেনদেনের সাথে অটোমেটিক হয়, আনুষ্ঠানিকতা। এর নিয়ে কঠোর কোনো ব্যাংকিং নিয়মের প্রয়োজন নাই এবং জামানতবিহীন। এটা কোনো জামানত লাগে না, এবং নমনীয়তা, ক্রেতার প্রয়োজন অনুযায়ী সময় বাড়ানো কমানো সম্ভব। যেমন আমাদের দেশে যে হালখাতাটা পর্যন্ত লাগে টাকা ডোনের জন্য, সময় বাড়াইতে বাড়াইতে। হুম। এবার দেখো, ব্যবসা ঋণের উৎস কোথা কোথা থেকে আমাদের আসলে ব্যবসা ঋণটা উদ্ভব হয়। দেখো, কাঁচামাল সরবরাহকারী। কাঁচামাল সরবরাহকারী একজন মানুষ, তারপরে সে কি করছে? কাঁচামাল আইনা শহরে দেয়। তো সে কি করতেছে? সে দেখা যায় যে অনেক কাঁচামাল আছে, এখন তুমি যদি সে কাঁচামাল যদি ডেলিভারি না দিতে পারে, তাইলে ওই মাল যদি সে ধরে রাখে, সে কি ক্রেতা পাইবার? এখন তার হাতে এমন একজন ক্রেতা আছে কিন্তু যার হাতে নগদ টাকা নেই, ঠিক আছে। যেমন এই বছরই আমি কিছু আমার জমি ছিল যেটা আমি লাগাইছি, যে এমন কিছু ব্যক্তি আছে যে তাদের কাছে এখন টাকা নেই। তো এখন আমি বললাম কি, তুমি এখন চাষবাস করো, পরে
তুমি আমাকে টাকা দিয়ে দিও। তো এটাই কি একটা ব্যবসায় ঋণের উৎস। পাইকারি বিক্রেতা, প্রস্তুতকারক প্রতিষ্ঠান, এরকম ঠিক সবগুলোই এইভাবে উদাহরণ দেওয়া যায়। পাইকারি বিক্রেতা সে যদি সেল না করে তাহলে তার আয় হবে কীভাবে? প্রস্তুতকারী প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠানে অনেক শুধু প্রস্তুত হইতেই আছে, তাইলে সে কি করবে? সেটা তো সেল দিতে হবে, নয়তো বা যদি সে রাখে নগদ টাকার আশায় তাহলে তো আর মার্কেটে তার ইনভেন্টরি টার্নওভার হইল না। তো ব্যবসায় ঋণের প্রকারভেদগুলো কি কি দেখো। খোলা হিসাব, মানে কোনো প্রকার দলিল ছাড়াই লেনদেন। এরপর নোটস পেয়াবেল, লিখিত প্রতিশ্রুতির মাধ্যমে ঋণ গ্রহণ। ব্যবসায় অঙ্গীকারপত্র, নির্দিষ্ট সময় অর্থ পরিশোধের ব্যাংকিং গ্যারান্টি। ঠিক আছে। এবার দেখো ব্যবসায় ঋণের গুরুত্ব অসুবিধা। ব্যবসায় ঋণের গুরুত্ব কিন্তু খুব অনেক বেশি। চলতি মূলধন সহজ যোগান, সুদবিহীন, অর্থাৎ যদি বাটা পিরিয়ডে দেওয়া হয়, এরপরে বিক্রয় বৃদ্ধি। দেখো ক্রেতা কি কি সুবিধা পায় এখানে। চলতি মূলধনের সহজ যোগান, কেমনে? ক্রেতা বাকিতে পণ্য পাইতেছে, তো তার ওই টাকাটা লাগতেছে না, সে অন্য কাজে ব্যবহার করতে পারতেছে। এবার সুদবিহীন, যদি সে 10 দিনের মধ্যে পরিশোধ করার একটা মেয়াদ থাকে, 10 দিন বা 5 দিন বা 1 মাস 15 দিন, তো সেক্ষেত্রে কি সুদবিহীন একটা সে মালামালটা পাইলো। এরপর বিক্রয় বৃদ্ধি, তার যেহেতু পণ্য আছে স্টকে, সে বিক্রয় বৃদ্ধি করতে পারে। আর বিক্রেতার সুবিধা কি, ক্রেতার সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক, যদি কেউ যদি তুমি বাকি দাও তাহলে সে তার সাথে কিন্তু সম্পর্ক মজবুত হবে। বাজার সম্প্রসারণ এবং প্রতিযোগিতা মোকাবিলা, তো দেখা যায় একটা বাজারে যত দোকানদার আছে সবাই মোটামুটি কি চায়, তার ক্রেতা ধরে রাখতে চায়। এই জন্য তার বাজার সম্প্রসারণ কি, তার ক্রেতা। বাজার কাকে বলে অর্থায়নের ভাষায়? বর্তমান এবং ভবিষ্যৎ ক্রেতাদের সমস্যায় কি বলা হয়? বাজার বলা হয়। তো সেই বাজার সম্প্রসারণ এবং প্রতিযোগিতা মোকাবিলা করতে হয়। এবার দেখো ব্যবসায় ঋণের সীমাবদ্ধতা অসুবিধা। এর মধ্যে আবার সীমাবদ্ধতা অসুবিধাও আছে, যেমন উচ্চ ব্যয়। যদি তুমি বাট্টা গ্রহণ না করতে পারো তাইলে এই উৎস অনেক ব্যয়বহুল হইতে পারে। দেখো যখন একজন বিক্রেতা বাকিতে বেচে, সে কিন্তু একটু লাভ ধরেই বেচে। নগদে ক্রয় করলে কিন্তু হুম একটু কমাইয়ে লয়, যে একটু কম কম দিয়ে রাখেন, কিন্তু বাকিতে বেচলে কিন্তু সেটা হয় না। এবং ওই বাট্টার সুবিধা দেয়, যদি বাট্টা গ্রহণ না করে এটা অত্যন্ত ব্যয়বহুল। দেখো মাত্র 2% ছিল, সেই 2% কি হয়েছে বছরে কিন্তু 37%। আচ্ছা তোমরা কি এই যে জিনিস বন্ধক দেয় না স্বর্ণকারের কাছে, এটা জানো কি না? জানি, কিন্তু সিস্টেম জানি না। জিনিস যে বন্ধক দেয়, সেই জিনিস বন্ধকটা হচ্ছে, তুমি ধরো জিনিস রাখলা, এক বড়ি দিলে তোমার ধরো 50,000 টাকা দেবে। তো 50,000 যদি টাকা দেয়, তো তারা মাসে তোমার চার্জ দেবে 1 লাখ টাকার উপরে, তোমার 3,000 টাকা নেবে, মাসিক 3,000 টাকা। ঠিক আছে, 3%। 3% সুদ নিক, মনে হয় কি অনেক কম না? কিন্তু সে মাসে নেয় 3%, মানে মাসে 3,000 নেয়। এবং বছরে কত নেয়? 3 × 36,000, 1 লাখ টাকায় বছরে 36,000 নেয়, তাই কত পার্সেন্ট হইলো? 36% না? 30%। তাহলে বোঝো কি পরিমাণ সুদটা নেয়। যদি 2 বছর টাকাটা রাখতে পারে, 36 + 36 72%, মানে 1 লাখ টাকায় 72,000 টাকাই নেবে সুদ। আর 1 লাখ টাকা তো খাড়াই থাকবে। এবার দেখো বাট্টা গ্রহণ না করলে এটি অত্যন্ত ব্যয়বহুল উৎস হতে পারে। এরপর অতিরিক্ত ক্রয়ের ঝুঁকি। বাকিতে সুযোগ সুবিধা পাওয়ার ফলে অব্যবহৃত বেশি আমি নিলাম, যেহেতু বাহিতে পাইতেছি লই লই, নাকি মাগনা আলকাত্তা পাইলে বাঙালি যে লঙ্ঘিতে লাগে সেটা। সম্পর্কের অবনতি, সময় মতো টাকা না দিলে সাপ্লাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। দেখো ব্যবসায় ঋণের শর্তসমূহ। ব্যবসায় ঋণের অনেকগুলো শর্ত আছে, যেমন 2 10 নেট 30, মানে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাট্টা, অবশ্যই 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। এরপর এখানে এইটাই বলছে নগদ বাট্টা যে 2% ক্যাশ ডিসকাউন্ট। এখান থেকে ক্যাশ ডিসকাউন্ট থেকে কি আসছে? সিডি আসছে, এই সি আর এই ডি। আর এই যে বাট্টার সময় ডিসকাউন্ট পিরিয়ড, যে 10 দিনের মধ্যে আমার পরিশোধ করতে হবে, তো এই ডিসকাউন্ট পিরিয়ড থেকে ডিপি আসছে। এরপর ঋণের পূর্ণ মেয়াদ, সিপি, ক্রেডিট পিরিয়ড থেকে সিপি আসছে। দেখো এই যে শর্ত, এখন এই শর্তর মাধ্যমে ক্রেতার সামনে দুইটা পথ খালি থাকে, হয় সে বাট্টা গ্রহণ করবে অথবা বাট্টা রিজেক্ট করবে বা ফরগো ডিসকাউন্ট। যদি সে 10 দিনের মধ্যে পরিশোধ করে তাহলে 2% বাট্টা পাইবে, এটি লাভজনক। আর যদি 30 দিনে অর্থ পরিশোধ করতে হয়, এক্ষেত্রে 2 টাকা অতিরিক্ত, 2% অতিরিক্ত খরচ বহন করতে হয়, যেটা তার কি কস্ট। এখন ব্যবসায় ঋণের কি কোনো ব্যয় আছে? বলো তো, ব্যবসায় ঋণের কি কোনো ব্যয় আছে? হ্যাঁ আছে। ব্যবসা ঋণের কি ব্যয় আছে? যদি বাট্টার সময়ের মধ্যে পরিশোধ করা হয় তাহলে কোনো ব্যয় নাই, এটি সুদবিহীন অর্থায়ন। আর যদি বাট্টার সময় পার হয়ে যায় তাহলে কি, এটা কি অপরচুনিটি
কস্ট। এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এইটা একটা তোমার 4 মার্কের প্রশ্ন আসে যে ব্যবসা ঋণের কোনো ব্যয় আছে কিনা। ঠিক আছে, এটা কি অপরচুনিটি কস্ট বলে। ঠিক আছে, এটা কি কস্ট? হুম, অপরচুনিটি কস্ট, মানে সুযোগ ব্যয়। এখন ব্যয় কেরা বহন করে? এই যে ব্যয়টা, এটা কেরা করে? যখন বাট্টা ত্যাগ করে তখন ক্রেতা নিজেই বহন করে। বাট্টা ত্যাগ করলে কার খরচ বাড়ে? ক্রেতার খরচ বাড়ে। বাট্টা যদি সে গ্রহণ করতো তাহলে তার কম টাকা পরিশোধ করা লাগতো, আর যদি সে বাট্টা গ্রহণ না করে তাহলে তার বেশি টাকা পরিশোধ করা লাগবে না। হুম, ঠিক আছে, তবে বিক্রেতা এই বাট্টা দেওয়ার মাধ্যমে কত টাকা আদায়ের সুযোগ পায় তার তারল্য বৃদ্ধি করে। এখন এই এটা বিক্রেতাও কি এই বাট্টা অনেক সময় করে মানে এই খরচ বহন করে। কখন? যখন দেখো সে যদি নির্দিষ্ট ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে ক্রেতা দেয়, তখন কি করে? ক্রেতা কি করে? কম টাকা দেয় না? হুম, তখন তার তার উপরে এই টাকাটা সে কম পায়। আবার যদি সে মেয়াদের পর দেয় তাহলে এই টাকাটা সে সম্পূর্ণ পায়। তো মাঝে মাঝে এই খরচটাকে এটা বিক্রেতাও বহন করে। দেখো এখন ব্যবসা ঋণের যে ব্যয় সেটা নির্ণয়ের যে সূত্রটা সেটা এরকম: কস্ট অফ ট্রেড ক্রেডিট, যেটাকে সংক্ষেপে কেটিসি দ্বারা প্রকাশ করা হয়। এই সূত্রটা আমরা আগেই দেখছি, সিডি মাইনাস 100 মাইনাস সিডি, আর 300 মাইনাস 360 ডিভাইড বাই সিবি মাইনাস ডিপি। দেখো এখানে দুইটা অংশ, এই সূত্রের কয়টা অংশ? দুইটা। দুইটা অংশ। আর এটা কি? এই একটা অংশ। তো এই অংশটা হচ্ছে, আর এটা কি? রেট। আর এইটা দ্বারা আমরা রেট বের করি। ঠিক আছে, আর এটা হচ্ছে কি? সময়। এই রেটটা হয় সাধারণত ওই 2 দিন বা 10 দিনের। আর এইটা কি? সময়। এই সময় দ্বারা গুণ করি যখন, আমরা এটা হচ্ছে কি? টাইম, বা এন। হুম, যখন আমরা এইটা দ্বারা গুণ করি তখন আমরা কি পাই? এইটার একটা রেটটা পাই, টোটাল মানে যে রেটটা সেটা পাই, এবং 100 দ্বারা গুণ করে আমরা এটা শতকরায় রূপান্তর করে নিই। ঠিক আছে, দেখো হুম, এখানে একটা সমস্যা দেওয়া আছে। একটি প্রতিষ্ঠানের বাকিতে বিক্রয়ের শর্ত হলো 210 নেট 30। যদি প্রতিষ্ঠানটি বাট্টা গ্রহণ না করে তবে বার্ষিক ব্যয় কত হবে? মানে একটা প্রতিষ্ঠান সে বেচছে, কিছু প্রোডাক্ট বেচছে, যেটার শর্ত হচ্ছে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2%, এবং 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। করতে হবে। এখন যদি বাট্টা গ্রহণ না করে তাহলে বাৎসরিক ব্যয় কত হবে? CD2, DP10, CP30। তো এখন আমরা যদি বসাই থার্টি। এই মানটা, এই মানটা ওরা বসাইছে। এই সূত্রটা একটুখানি আমাদের কি জানা ছিল? সিডি ডিভাইড বাই কত জন? 100 মাইনাস সিডি গুণন 360 সিপি মাইনাস ডিপি। সেই জিনিসগুলো এখানে এই এই সূত্রটা ওরা বসায় নাই, এখানে বসাই এই মানগুলো বসাইছে। ঠিক আছে, মানগুলো বসাই দেখো শেষে পাইছে কত? 36.73%। বুঝতে পারছো? 73%। হ্যাঁ। এরকম এখানে আরেকটা অঙ্ক দিয়েছে, দেখো শর্ত কত পার্সেন্ট? 15 দিনের মধ্যে যদি পরিশোধ করি তাহলে 3%, আর নেট কত? 45, অর্থাৎ 45 দিনের মধ্যে আমার কি পরিশোধ করতেই হবে। তাহলে ব্যবসা ঋণের ব্যয় নির্ণয় করো। তো এই আগের মতোই সূত্র ব্যবসায়ীয়া করলাম, এতে কত? 37.8%। এখন দেখো যদি ডিসকাউন্ট পিরিয়ড, বাটার সময় যদি ডিসকাউন্ট পিরিয়ডটা বাইরে যায়, ঠিক আছে, ধরো ডিসকাউন্ট পিরিয়ড কত ছিল এখানে এই অঙ্কে? 15 দিন। অ্যান্ড এইটা যদি 15 দিন না থেকে যদি 25 দিন হয়, ঠিক আছে, তাহলে কি হয়? তাহলে দেখো যদি ডিসকাউন্ট পিরিয়ডের মান বাড়ে তাহলে সিপি মাইনাস ডিপি এর মান কমে যায়, আর ফলে ঋণের ব্যয় বেড়ে যায়। ঋণের ব্যয় বেড়ে যায়। বেড়ে যায়। তো তোমরা দেখো ঋণের ব্যয় কেমনে বাড়ে। তুমি যদি এখানে দেখো, তুমি যদি এখানে 15 জায়গায় তুমি 25 ধরে করো, দেখবা এখানে বাইরে 37 না, দেখবা এটার মানটা বাইরে গেছে। তোমরা এটা ধরে করো, দেখবা না। অর্থাৎ দেখো বাট্টার সময় বাড়লে বিক্রেতার টাকা পেতে দেরি হয়, তাই ক্রেতার জন্য বাট্টা ত্যাগের খরচ বেড়ে যায়। এরপর যদি ডিপি হ্রাস পায়, দেখো যদি ডিপি হ্রাস পায় তাহলে ঋণের খরচ কি হয়? কমে যায়, উল্টো। এরপর সিপি যদি বৃদ্ধি পায়, এগুলো আসলে লাগবে না, যে এটা জাস্ট এমনি আলোচনা।
সিপি যদি বাড়ে তাহলে টাকা ব্যবহারের সময় বেড়ে যায় এবং বাৎসরিক ঋণের খরচ কমে যায়। যত বেশি ক্রেতা নিজের কাছে টাকা রাখতে পারবে ততই ঋণের খরচ কমতে থাকবে। আর সিপি যদি কমে যায় হুম, তাহলে কি হয়ে যায়, বার্ষিক ঋণ বেড়ে যায়। এটা এরকম বাট্টার হার পরিবর্তনের ফলে প্রভাব। দেখো ঋণের ব্যয় সিডি যদি বাড়ে, ক্যাশ ডিসকাউন্ট ডিসকাউন্ট রেট যদি বাড়ে তাইলে, কারণ বড় অঙ্কের ছাড় ত্যাগের খরচ অনেক বেশি, বেশি যদি ডিসকাউন্ট দেয় তাহলে ত্যাগ করলে কি অনেক, ধরো 5% আমি বাট্টা দেবো, হুম, 100 টাকার 5% কত হয়, 5 টাকা। 5 টাকা, আর যদি 10% দেই তাহলে 10 টাকা। 5 টাকা। এখন যদি তুমি ডিসকাউন্টটা গ্রহণ করো তাহলে তোমার কি 10টা কম দেওয়া লাগবে, আর যদি তুমি গ্রহণ না করো তাহলে 10টা বেশি দেওয়া লাগবে। আর এই রেটটা যদি 5% হয় তাহলে তুমি গ্রহণ করলে মাত্র 5টা বেনিফিট পাইলা, আর যদি গ্রহণ না করো তাহলে তুমি 5টা খরচ পাইলা। তার মানে কি, যদি তুমি যদি এই ঋণ এই সিডি যদি বাড়ে, ডিসকাউন্ট রেট যদি বাড়ে তাহলে কি হবে আমার, বাড়লে যদি আমি এটা ছাড়ে দেই তাইলে খরচ বেশি, আর যদি না বাড়ে তাইলে কি কি খরচ কম। দেখো ঋণ পরিশোধে বিলম্ব করা, অনেক ক্রেতা আছে যেমন ক্যাশ পিরিয়ড 30 দিন কিন্তু এরপরও টাকা দেয় না, তাকে স্ট্রেসিং বলে। ফলাফল, ব্যয় সাময়িকভাবে কমে ঠিকই কিন্তু গুডউইল নষ্ট হয় এবং ভবিষ্যতে বাকি পণ্য পাওয়ার সম্ভাবনা কমে যায়। এখন দেখো ব্যাংক ঋণের সাথে তুলনা করতে হয়, ব্যাংক ঋণ নেওয়া ভালো না এই ক্রেডিট কার্ডটা ভালো। দেখো যদি ব্যাংক ঋণের সুদের হার কম হয়, কেটিসি থেকে কি হয়, কম হয়, ব্যাংক থেকে লোন নিয়ে সাপ্লাইয়ের টাকা পরিশোধ করা উচিত। দেখো আমাদের কি করছে ব্যাংক, আমি যদি একজনের কাছ থেকে এই বাকিতে পণ্য ক্রয় করি, সে আমার ডিসকাউন্ট দিয়েছে, তো সেই ডিসকাউন্ট যদি আমি গ্রহণ করি তাহলে আমার জন্য লাভজনক, কারণ সবসময় কস্ট অফ ট্রেড ক্রেডিটের খরচটা বেশি আর ব্যাংক লোনের সুদ কিন্তু খুবই কম। ঠিক আছে, যদি ব্যাংক লোন না হ্যাঁ, পাওয়া যায় তাহলে অনেক দামি লোন ত্যাগ করা উচিত। ঠিক আছে, তো বাস্তবমুখী পরামর্শ কি, গাণিতিক সমস্যা সমাধান করার জন্য সূত্রের দ্বিতীয় অংশ অর্থাৎ 360 ডিভাইড বাই সিপি মাইনাস ডিপি এর দিকে বিশেষ নজর দিতে হবে, কারণ পার্থক্য যত কম হবে সুদের হার তত আকাশচুম্বী হবে। হবে। ঠিক আছে, তাহলে তুমি এই অংশটা তুমি খেয়াল করবা যে সিপি মাইনাস ডিপি, এই জিনিসটা খেয়াল করবা যে যদি তুমি এই সময়ের পার্থক্য যদি বেশি হয়, যেমন ক্যাশ ডিসকাউন্ট যদি 30 আর ডিসকাউন্ট পিরিয়ড যদি হয় 10, দেখো 360 উপরে, তাহলে উপরে হচ্ছে কত, 360 আর নিচে হচ্ছে কত 20, তাহলে হলো কত 18 নাকি, 18 না। আচ্ছা এই যে জিনিসটা যদি এরকম হুম, হয় 360 ডিভাইড বাই 50 মাইনাস 20, 50 দিন আর 20 দিন, তাহলে রইল কত 360 30 না, 30, 12। দেখো যদি পার্থক্য যদি বেশি হয়, যত কম হবে সুদের হার তত আকাশচুম্বী হবে, সময়ের পার্থক্য যত কম হইবে, দেখো সময়ের পার্থক্য এনে কত ছিল 20, কম ছিল, তো পার্সেন্টেজ কত 18 দিয়ে গুণ হইবে, যে পার্সেন্টেজটা বাইরে হইবে, আর এখানে সময়ের পার্থক্য এর বেশি 30 দিন, তাহলে এনে সময়ের ফ্যাক্টরটা বেড়েছে কত 12, তো 12 দিয়ে গুণ করলে কম হইবে না, যদি 5-এর দিয়ে গুণ দেই 12 দিয়ে, 5 12 কত হইবে 60, আর 5 দিয়ে যদি 18 গুণ দেই 90, তাহলে এইটাই বুঝেছি এখানে। তো এরকম তুমি এই যে বার্ষিক যে কস্টগুলো আছে সেটার তুমি কিছু অঙ্ক, এই অঙ্কটা তুমি করতে পারো, ট্রাই করতে পারো। ঠিক আছে, যে রহিম লিমিটেডে 2 লাখ টাকার পণ্য ক্রয় করছে, শর্ত হয়েছে এইটা 20 দিনের মধ্যে পরিশোধ করলে 5% এবং 60 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। বাট্টা যদি ত্যাগ করে তাহলে বার্ষিক ব্যয় কত, খেয়াল করবা একটা জিনিস, আমার যদি বাট্টা যদি আমি গ্রহণ করি, মাঝে মাঝে কিন্তু প্রশ্নে আমাকে প্যাচ লাগাই দেয় যে ইফ রহিম টেক দ্য ডিসকাউন্ট মানে পেমেন্ট ডিসকাউন্ট পিরিয়ড, হোয়াট ইজ দ্য কস্ট অফ কেটিসি, মানে যদি সে সময়ের মধ্যে পরিশোধ করে তাহলে তার কষ্ট কত, তাহলে কিন্তু কোনো কষ্ট নাই। ঠিক আছে,
কিন্তু যদি সময়ের পর পরিশোধ করে তাইলেই তার কষ্ট। বুঝতে পারছি? হ্যাঁ। এবং দেখো এখানে কি বলছে, যদি ব্যাংক ঋণের সুদের হার 15% হয় তবে প্রতিষ্ঠানে কি করা উচিত। এখন তুমি আগে এই যে কেটিসি বের করবা, মানে কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করবা সূত্রের মাধ্যমে। যদি সেইটার যে হারটা বেরোবে সেটা যদি 15%-এর চাইতে কম হয়, তাইলে তো তুমি এইটাই গ্রহণ করবা। আর যদি এইটার যদি 15%-এর চাইতে বেশি হয়, তাহলে তুমি কি নেবা? ব্যাংক সুদ নেবা। তবে এখানে একটা জিনিস খেয়াল করবা যে এই যে টাকা, এই টাকার কিন্তু কোনো ভ্যালু নেই। এই কেটিসি করতে এই টাকা লাগে কোনো? না। লাগে না, শুধু লাগে কি এই শর্তটা আর নিটটা লাগে। দেখো এই মাধ্যমে কি আমাদের গুরুত্বপূর্ণ শেখার বিষয় ছিল, স্বতঃস্ফূর্ত অর্থায়ন, বিনা ব্যয় মূলধন পাওয়ার সহজ পথ। আমরা ঋণ কেবল আহ, তখনই ব্যয়বহুল যখন আমরা বার্তা গ্রহণ করি না, এই জিনিসটা মনে রাখতে হবে। ব্যবসা ঋণ তখনই কেবল যখন আমরা ব্যয়বহুল যখন আমরা বার্তা গ্রহণ করি না। আর্থিক ব্যবস্থাকে বার্তা ত্যাগ বা গ্রহণ করার ক্ষেত্রে ব্যাংক ঋণের সাথে তুলনা করে সিদ্ধান্ত নিতে হয়। তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ।